দিনাজপুর সরকারি কলেজের একাদশ শ্রেণীর ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের ক্লাস নেব আমি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র ব্যবস্থাপনা বিষয়ের। আজকের আমাদের অধ্যায় হলো দ্বিতীয়, ব্যবস্থাপনার নীতি। নীতি কি? আমরা প্রায় এই কথা বলে থাকি, নীতি নৈতিকতা মেনে চলা উচিত। তাই নিঃসন্দেহে বলা যায় যে নীতি বিষয়টা একটা ইতিবাচক বিষয়, যেটা মেনে চললে এর সাথে সংশ্লিষ্ট সবাই উপকৃত হতে পারে। সাধারণত বলা হয় নীতি হলো একটা সাধারণ কাজের যে কোনো কাজের একটা সাধারণ নির্দেশিকা। প্রতিটা ক্ষেত্রে কিভাবে কাজ করলে কাজটা আরো সুন্দরভাবে করা যেতে পারে। দীর্ঘদিনে এ ধরনের প্রতিষ্ঠিত সত্য হিসাবে কিছু কলা কৌশল বা উপায় নির্ধারণ হয়, যেটা সকলের কাছেই গ্রহণযোগ্য। এরকম বিষয়গুলোকে আমরা নীতি বলে থাকি। ব্যবস্থাপনার নীতিগুলো কি হতে পারে তা নিয়ে অনেকদিন ধরেই এটা নিয়ে বিভিন্ন ধরনের গবেষণা হয়েছে এবং ব্যবস্থাপনাবিদরা এর প্রতিষ্ঠিত সত্যগুলো তুলে ধরার প্রয়াস পেয়েছেন। হেনরি ফিওল প্রদত্ত 14টি যে ব্যবস্থাপনা নীতি রয়েছে, যেটাকে ব্যবস্থাপনার মূল নীতি বলা হয়ে থাকে, সেটা ব্যবস্থাপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন আদর্শ ব্যবস্থাপকের কি কি গুণ থাকা দরকার তাও ব্যবস্থাপনার ক্ষেত্রে একটা আলোচ্য বিষয়। আগামী দিনে যারা যোগ্য ব্যবস্থাপক হিসেবে নিজেদের গড়ে তুলতে চায় তাদের জন্য এই জিনিসগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো কাজ আমরা যে কোনোভাবেই করতে পারি। যেমন খাওয়ার কাজটা আমরা বসে খেতে পারি, দাঁড়িয়ে খেতে পারি বা শুয়েও খেতে পারি। কিন্তু শুরু থেকেই সবাই এটা বুঝেছে যে শুয়ে খাওয়ার চেয়ে বসে খাওয়াটা বেশি উত্তম, সুষম খাদ্য খাওয়াটা ভালো। এছাড়া অতিভক্ষণটা স্বাস্থ্যের জন্য এবং কাজের জন্য ক্ষতিকর। এই বিষয়গুলো মানুষ আপনা থেকেই শিখেছে। একইভাবে চিন্তা ও কাজ করতে গিয়ে মানুষ ওই চিন্তা এবং কাজ করার একটা সাধারণ নির্দেশিকা খুঁজে পায় এবং যেটা সত্য বলে তারা মনে করে এবং এটা অনুসরণ করে সকলেই উপকৃত হতে পারে এবং সকলের কাছে এটা গ্রহণযোগ্য হতে পারে। এইগুলোকে আমরা বলি নীতি। মানুষ যখনই সংঘবদ্ধভাবে বসবাস করা শুরু করেছে তখনই তাদেরকে পরিচালনার জন্য কোনো নেতা বা ব্যবস্থাপক ছিল। তো ব্যবস্থাপকরা তার দলকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বা লক্ষ্যে পৌঁছানোর জন্য বিভিন্ন সময় এই ধরনের বিভিন্ন নীতি বা নির্দেশনা দিয়ে থাকে বা দিয়েছিল। পরবর্তীতে যেটা সার্বজনীন বলে প্রতিষ্ঠিত হয় এবং এগুলো ব্যবস্থাপনার নীতি হিসেবে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে ব্যবস্থাপনা কার্য পরিচালনা করতে গিয়ে ব্যবস্থাপক যেসব নিয়ম নীতি পালন করে এসেছেন তার মধ্যে থেকে সকলের কাছে গ্রহণযোগ্য বা সত্য বলে প্রতিষ্ঠিত নীতি নির্দেশিকা, যেটাকে আমরা ব্যবস্থাপনা নীতি বলে থাকি। যেমন ধরা যাক, একজন ব্যবস্থাপক কোনো একটা কার্য সম্পাদন করবেন। তো কার্য সম্পাদন করতে গেলে তাকে যেটা করতে হবে, যেহেতু তার ব্যবস্থাপকের প্রধান কাজ হলো তার অধীনস্থকে কাজে লাগানো, ফলে কে কি কাজ করবে কাজের প্রয়োজন অনুযায়ী সেগুলোকে ভাগ করে দিতে হয় এবং যে যে কাজের উপযুক্ত তাকে সেই কাজে প্রতিষ্ঠিত করতে হয় এবং তাদের দায়িত্ব এবং কর্তৃত্ব নির্ধারণ করে দিতে হয়। কে কাকে নির্দেশ দিবে, কে কার অধীনে জবাবদিহিতা করবে, একজন কর্মীর একাধিক আদেশদাতা থাকবে কিনা, এগুলো বিভিন্ন বিষয়ে তাকে সিদ্ধান্ত নিতে হয়, না হলে প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। ব্যবস্থাপনার কাজ বলতে আমাদের পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থা, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন এবং যে নিয়ন্ত্রণ যে কাজগুলি রয়েছে, এর প্রত্যেকটা কাজ সুষ্ঠুভাবে সম্পাদনে পূর্ব নির্ধারিত কিছু সাধারণ নির্দেশিকা রয়েছে, যা পালন করা হলে প্রতিটা কাজে সফল লাভ করা সম্ভব। একইভাবে সামগ্রিক ব্যবস্থাপনা কাজের জন্য এরকম কিছু নির্দেশিকা বা নীতিমালা থাকে, যেগুলোকে আমরা ব্যবস্থাপনার নীতি বলি। আধুনিক ব্যবস্থাপনার জন্য হেনরি ফিওল এই সম্পর্কিত যে 14টা নীতি দিয়েছে, এটা মোটামুটি গুরুত্বপূর্ণ এবং সর্বজন স্বীকৃত হিসাবে
সবার কাছে গ্রহণযোগ্য। এরকম 14টা নীতি যেটা হেনরি ফেওল কর্তৃক প্রদত্ত নীতিগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। প্রথম নীতিটা হলো কার্য বিভাজন নীতি। প্রতিষ্ঠানের কাজকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে প্রত্যেকের দায়িত্ব এবং কর্তৃত্ব সুষ্ঠুভাবে নির্দিষ্ট করার নীতি হচ্ছে কার্য ব্যবস্থাপনার নীতি। একজন ব্যবস্থাপক অধস্তন জনশক্তিকে নিয়ে কাজ করতে গিয়ে যদি তাদের কাজ ভাগ করে না দেওয়া হয়, তাহলে যেটা হয় যে প্রত্যেকেই দেখা যাবে সহজ কাজটি করতে চাইবে বা যেটা কাজে বেশি মর্যাদা সেই কাজটি করতে চাইবে, এবং যদি দেখা যায় যে এটার জবাবদিহিতা না থাকে তাহলে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। তো এই কারণেই প্রথমেই দেখা যায় যে ব্যবস্থাপনায় প্রথম কাজ যেটা ব্যবস্থাপকের, কাজগুলোকে প্রয়োজন অনুযায়ী ভাগ করে দেওয়া এবং প্রত্যেকটা কাজের সুস্পষ্ট দায়িত্ব এবং কর্তৃত্ব নির্দেশ করে দিয়ে কাজগুলোকে ভাগ করে দেওয়া। ফলে যেটা হয় যে যে পদে কাজে যোগ্য সে সেই পদে নিয়োজিত হয় এবং একই ধরনের কাজ করতে গিয়ে দেখা যায় যে সে ওই কাজে দক্ষ হয়ে ওঠে। ফলে শ্রমের বিশেষায়নের সুবিধাটা এখানে পাওয়া যায়। এতে কর্মীর কর্মদক্ষতা যেমন বাড়ে, তেমন ব্যবস্থাপকও দক্ষতার সাথে তার তত্ত্বাবধান এবং জবাবদিহিতা যেটা সেটা নিশ্চিত করতে পারে। এরপরে রয়েছে কর্তৃত্ব এবং দায়িত্বের সমতা রক্ষণ নীতি। কর্তৃত্ব কি? কর্তৃত্ব হলো আদেশ দানের অধিকার, অন্যদিকে দায়িত্ব হলো জবাবদিহি করার বাধ্যবাধকতা। এই দুটোর ভিতরে সমতা রাখা প্রয়োজন। কোনো ব্যক্তির কাছ থেকে সঠিকভাবে কাজ করতে চাইলে যেমন তাকে দায়িত্ব দিতে হবে, তেমন তাকে কর্তৃত্ব দিতে হবে। যেমন ধরা যাক একজন হিসাবরক্ষককে হিসাব রক্ষণের যদি দায়িত্ব দেওয়া হয়, তাহলে তাকে প্রয়োজনীয় কাগজপত্র এবং হিসাব তলব করার কর্তৃত্ব তাকে দিতে হবে, না হলে তার পক্ষে কাজটা সম্পন্ন করা সম্ভব হবে না। একইভাবে কর্তৃত্ব এবং ক্ষমতা যদি অনেক বেশি থাকে কিন্তু সেই পরিমাণে জবাবদিহিতা যদি না থাকে, তাহলে স্বেচ্ছাচারিতা তৈরি হয়। অধিকাংশ ক্ষেত্রে স্বৈরাচারী নেতৃত্ব তৈরি হওয়ার এটাই প্রধান কারণ। এরপরে রয়েছে কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণের নীতি। এটাকে আমরা বলি সেন্ট্রালাইজেশন এবং ডিসেন্ট্রালাইজেশন। প্রতিষ্ঠানের কোন ধরনের সিদ্ধান্ত ব্যবস্থাপনার কোন স্তর গ্রহণ করবে, এই বিষয়ক নীতিই হলো কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণ। যদি এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ব্যবস্থাপনার উচ্চ পর্যায়ে সংরক্ষণ করা হয়, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা সেটা সাধারণত উচ্চ পর্যায়ে গ্রহণ করার সিদ্ধান্ত এবং কিছু কম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোকে নিচের স্তরে যে ব্যবস্থাপক আছে তাদেরকে নেওয়ার ক্ষমতা দেওয়ার যে নীতি সেটা হলো কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণ নীতি। একটা প্রতিষ্ঠানের জন্য সম্পূর্ণ কেন্দ্রীকরণ এবং সম্পূর্ণ বিকেন্দ্রীকরণ কোনোটাই লাভজনক নয়। সকল সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা যদি উচ্চ স্তরে থাকে, তাহলে যেটা হয় অধস্তনদের গুরুত্ব এখানে কমে যায়, ফলে তাদের দক্ষতা এবং আগ্রহ কমে যায়। অন্যদিকে যদি সম্পূর্ণ বিকেন্দ্রীকরণ হয় সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা, তাহলে ঊর্ধ্বতন তার অধস্তনদের উপরে নিয়ন্ত্রণ হারায়। তাই প্রতিষ্ঠানের উভয়ের মধ্যে ভারসাম্য রক্ষা, অর্থাৎ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রতিষ্ঠানের উপরের স্তরে এবং তুলনামূলক কম গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত সেগুলো নিচের স্তরে গ্রহণের ভার পর্যায়ক্রমে ব্যবস্থাপককে নির্ধারণ করে দিতে হয়। এরপরে রয়েছে আদেশের ঐক্যনীতি, প্রিন্সিপালস অফ ইউনিটি অফ ডাইরেকশন। অর্থাৎ এই নীতিতে বলা হচ্ছে যে একজন অধস্তনের শুধুমাত্র একজনই আদেশদাতা থাকবে। অর্থাৎ কোনো অধস্তন একজন ঊর্ধ্বতনের নিকট থেকে সরাসরি আদেশ লাভ করবে এবং তার কাছেই ওই ঊর্ধ্বতনের নিকটে সে জবাবদিহি করবে। ধরা যাক একটা প্রতিষ্ঠানের 5 জন একজন ফোরম্যান এর অধীনে কাজ করে। এক্ষেত্রে ওই 5 জন কর্মী ফোরম্যানকে তাদের কাজের জবাবদিহিতা করবে এবং সরাসরি ওই ফোরম্যানের কাছ থেকেই তারা তাদের দায়িত্ব বুঝে নেবে। এখন যদি এখানে ফোরম্যান 2 জন হয়, 2 জন যদি ওই 5 জন লোককে নতুন করে নির্দেশনা দেয়, তাহলে
এই 5 জন লোক কিভাবে কাজ করবে, কার কাছে জবাবদিহিতা করবে, এই বিষয়ে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। তো ব্যবস্থাপককে এটা নিশ্চিত করতে হয় যে একজন কর্মীর যেন একজনই আদেশদাতা থাকে। একজন অফিস পিয়ন যদি একাধিক বিভাগীয় প্রধানের অধীনে কাজ করে, তবে এক্ষেত্রে দ্বৈত অধীনতার কারণে তার কাজে বিশৃঙ্খলা দেখা দেওয়াটাই স্বাভাবিক। নির্দেশনার ঐক্যনীতি, প্রিন্সিপালস অফ ইউনিটি অফ ডাইরেকশন। উদ্দেশ্য অর্জনের জন্য একটা মূল নীতি থাকে। তো পরবর্তীতে কাজের যে ধারাবাহিকতা, সেক্ষেত্রে দেখা যায় যে নির্দেশিকাগুলো দেওয়া হয় সেটা মূল সিদ্ধান্ত, যে মূল নির্দেশনা ছিল তার সাথে সামঞ্জস্য রেখে দেওয়া উচিত। যেমন ধরা যাক, একটা প্রতিষ্ঠানে কিছু যোগ্য বিক্রয় কর্মকর্তা নিয়োগ করা হবে। এজন্য বিজ্ঞাপন তৈরি, পত্রিকায় প্রেরণ, আবেদন জমা গ্রহণ, আবেদনপত্র বাছাই, নিয়োগ পরীক্ষার কার্ড ইস্যু, পরীক্ষা অনুষ্ঠান ইত্যাদি বিষয়ে মানব সম্পদ ব্যবস্থাপককে সংশ্লিষ্ট অধস্তনদের ধারাবাহিক নির্দেশনা দিতে হবে। এক্ষেত্রে তিনি যদি একবার পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেন, আবার সেখান থেকে সরে গিয়ে দেয়ালে বিজ্ঞপ্তি লাগানোর ব্যবস্থা করেন, বা পরীক্ষা কিভাবে নেওয়া হবে এ বিষয়ে পূর্বতন যে নির্দেশনার সাথে মিল না রেখে যদি নতুন করে সিদ্ধান্ত নেয়, তবে স্বভাবতই দেখা যায় যে উদ্দেশ্য অর্জন বাধাগ্রস্ত হয় এবং ঊর্ধ্বতন সম্পর্কে অধস্তনদের মনেও খারাপ ধারণা জন্মায়। সাধারণ স্বার্থে ব্যক্তি স্বার্থ বিসর্জন, এটা ব্যবস্থাপনার অন্যতম একটা গুরুত্বপূর্ণ নীতি, যে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে প্রাতিষ্ঠানিক বা সাধারণ স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। একটা প্রতিষ্ঠানে কার্যরত প্রত্যেকটা ব্যক্তি, বিভাগ, উপবিভাগ যদি প্রতিষ্ঠানের স্বার্থকে বড় করে দেখে, সেক্ষেত্রে দলীয় চেতনা বৃদ্ধি পায় এবং দেখা যায় যে প্রতিষ্ঠানের স্বার্থে তারা ছোটখাটো বিষয়ে বিবাদ এড়িয়ে চলে। ফলে এতে করে প্রতিষ্ঠানে যেটা হয় যে শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক ভালো থাকে, প্রতিষ্ঠান অধিক মুনাফা অর্জন করতে পারে, জনশক্তির বেতন এবং সুবিধাও এতে বেড়ে যায়। একটা দেশের ক্ষেত্রেও এই নীতি প্রযোজ্য। সরকার, সরকারি কর্মকর্তা থেকে শুরু করে সবাই যদি সকলেই যদি দেশপ্রেম নিয়ে একটা দেশের স্বার্থকে বড় মনে করে কাজ করে, তাহলে দেশ এবং দেশের মানুষ সকলেই উপকৃত হবে। আর প্রত্যেকেই যদি নিজ নিজ স্বার্থে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য অগ্রাধিকার দেয়, তবে দেখা যায় যে সেক্ষেত্রে দেশ, জনগণ উভয় ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। জোড়াময়ী শিকলের নীতি, এটাকে বলা হয় প্রিন্সিপাল অফ স্কেলার চেইন। প্রতিষ্ঠানের উপর থেকে একেবারে নিচের স্তর পর্যন্ত প্রত্যেকের ভিতরে একটা সম্পর্ক স্থাপন, প্রত্যেকে একটা শিকলে আবদ্ধ করা এবং কর্তৃত্বের প্রবাহ এবং যোগাযোগের পথ নির্দেশ করা এই নীতির মূল উদ্দেশ্য। কে কার অধীনে, কে কার অধস্তন, এই চেইন দ্বারাই বোঝা যায়। এবং দেখা যায় যে প্রত্যেকের ভিতরে একটা সংঘবদ্ধতা তৈরি হয় এবং প্রত্যেকেই একটা সম্পর্কে গঠিত হয়ে মূল উদ্দেশ্য অর্জনে তারা পরিচালিত হতে পারে। কোনো ব্যক্তি দল ছাড়া হয়ে গেলে বা দলের বাইরে থাকলে তা তার জন্য যেমন ক্ষতি বয়ে আনতে পারে, তেমনি দলের জন্যও তার ক্ষতি হতে পারে। এই জন্য জোড়াময়ী শিকলের নীতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জোড়াময়ী শিকলের মূল উদ্দেশ্য অ্যাকচুয়ালি কর্তৃত্বের যে প্রভাব সেটাকে নিশ্চিত করা এবং সকলকে একটা শিকলে বা সম্পর্কে আবদ্ধ করা। এরপরে রয়েছে নিয়মানুবর্তিতার নীতি, প্রিন্সিপাল অফ ডিসিপ্লিন। প্রতিষ্ঠানের জন্য উত্তম নিয়ম নীতি নির্ধারণ এবং তা মেনে চলার নীতিকে ব্যবস্থাপনার নিয়মানুবর্তিতার নীতি বলা হয়। প্রতিষ্ঠানের যথোপযুক্ত নিয়ম নীতি অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে অধীনস্থ সকলে এটা মান্য করে। আমাদের সরকারি প্রতিষ্ঠান, কোনো সরকারি প্রতিষ্ঠানগুলোতে দেখা যায় যে নিয়ম নীতি আছে, কিন্তু সেগুলো মেনে চলার প্রবণতা অবস্থানদের ভিতরে কম। তো যে ক্ষেত্রে এরকম পরিস্থিতি তৈরি হয়, সেখানে দেখা যায় যে কার্যক্ষেত্রে কার্যদক্ষতা হ্রাস পায় এবং জনগণের ভিতরে এর প্রতি একটা নেতিবাচক ধারণা তৈরি হয়। অন্যদিকে দেখা যায় যে বড় বড় বেসরকারি বা কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে নিয়ম নীতিগুলো কড়াকড়িভাবে মেনে চলা হয়, ফলে সেটা সম্পর্কে জনগণের ভিতরে একটি ইতিবাচক ধারণা তৈরি হয়ে থাকে। শৃঙ্খলা নীতি, প্রিন্সিপাল অফ অর্ডার। এই নীতি হলো যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে স্থাপন করা এবং যোগ্য
উপযুক্ত উপকরণকে উপযুক্ত স্থানে স্থানান্তর করা। যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে না বসানো গেলে কখনোই তার নিকট থেকে কাঙ্ক্ষিত ফলাফল লাভ করা সম্ভব হয় না। আমাদের দেশে অনেক প্রতিষ্ঠানে দেখা যায় যে ব্যক্তি যোগ্যতা বা মেধার চাইতে ব্যক্তিগত সম্পর্ক, রেফারেন্স বা ব্যক্তিগত লাভালাভ এগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়। ফলে দেখা যায় যে মানবীয় শৃঙ্খলা বলতে সেখানে কিছুই থাকে না। কার্যত অদক্ষতা এবং অযোগ্যতাকে সেখানে লালন করা হয়, যা প্রতিষ্ঠানের জন্য কখনোই ভালো নয়। বস্তুগত শৃঙ্খলার বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ, যেখানে যে বস্তুটি থাকা দরকার, যাকে যে ধরনের চেয়ার টেবিল দেওয়া দরকার, কারখানা বিন্যাস, অফিস বিন্যাস ইত্যাদি যেভাবে হওয়া দরকার সেটা করলে সেটা দিয়ে তা থেকে আউটপুট বা ফলাফলটা ভালো আসার সম্ভাবনা থাকে। পারিশ্রমিকের নীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একটা প্রতিষ্ঠানে একজন কর্মী যখন কাজ করে সে অবশ্যই তার বিনিময়ে তার পারিশ্রমিক আশা করে। প্রত্যেকটা শ্রমিককে তার কাজের প্রকৃতি, তার মেধা এবং দক্ষতা অনুযায়ী পারিশ্রমিক প্রদান করা উচিত। পারিশ্রমিক এবং অন্যান্য সুযোগ যে সুবিধা যেটা পাওয়া তার উচিত। কোনো প্রতিষ্ঠানে যদি তার কর্মরত জনশক্তির মেধা, যোগ্যতা এবং কাজ অনুযায়ী উপযুক্ত পারিশ্রমিক না পায়, তাহলে যেটা হয় যে মালিক এবং শ্রমিকের ভেতরে সম্পর্কের অবনতি ঘটে। কর্মী তার কাজ নিয়ে হতাশায় ভোগে, ফলে দেখা যায় যে সে প্রতিষ্ঠানের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে এবং প্রতিযোগিতামূলক সে তার কর্মক্ষেত্র ছেড়ে অন্য কর্মক্ষেত্রে চলে যায়, যেখানে সে আরো অধিক লাভবান হতে পারে। ফলে শ্রম ঘূর্ণায়মানতার সৃষ্টি হয়। এটা প্রতিষ্ঠানের জন্য একটা বড় ক্ষতির বিষয়, কারণ দেখা যায় যে ওই প্রতিষ্ঠানকে আবার নতুন করে এই জনশক্তি নিয়োগ দিতে হয় এবং তাদেরকে আবার তৈরি করতে হয়। তো এজন্যই প্রত্যেকটা শ্রমিক কর্মীকে তার কাজের প্রকৃতি, মেধা এবং যোগ্যতা অনুযায়ী পারিশ্রমিক প্রদান করা উচিত। পারিশ্রমিক এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া উচিত। এটাই এই নীতির মূল কথা। সাম্যের নীতি, প্রিন্সিপাল অফ ইকুইটি, অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তার অধস্তনদেরকে সমান চোখে দেখবে, অর্থাৎ এখানে পক্ষপাতিত্ব থাকবে না। ব্যাপারটা হলো ন্যায় বিচারের সাথে সম্পর্কযুক্ত। একজন ঊর্ধ্বতন যদি তার অধস্তনকে সমান চোখে দেখে, সমান আচরণ এবং স্নেহ প্রদর্শন করে, তবে অধস্তনদের সাথে ঊর্ধ্বতনের একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়। প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য, মান্যতা এবং কার্যদক্ষতা বৃদ্ধি পায়। অন্যদিকে ঊর্ধ্বতন যদি অধস্তনদের সমান চোখে না দেখে, বেতন, পদোন্নতি, সুযোগ সুবিধা এগুলো বিষয়ে বৈষম্য প্রদান করে, তবে দেখা যায় যে ঊর্ধ্বতনের প্রতি খারাপ ধারণা তৈরি হয় এবং কর্মীরা নিজেদের ভেতরেও বিভিন্ন ধরনের বিবাদে লিপ্ত হয়ে পড়ে। ঊর্ধ্বতনের উপরে শ্রদ্ধা, ফলে শ্রম ব্যবস্থাপনা সম্পর্কের অবনতি ঘটে, প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য ব্যাহত হয়। চাকরির স্থায়িত্বের নীতি। একজন কর্মী যখন কাজ করতে আসে সে অবশ্যই আশা করে যে চাকরিটা তার স্থায়ী হবে। যদি সারাক্ষণই তার মনে এই ভয়টা থাকে যে আমার ভুল করলেই কাজ চলে যেতে পারে, চাকরি চলে যেতে পারে, তাহলে সে সঠিকভাবে তার কাজে মনোনিবেশ করতে পারে না। এই নীতি অনুযায়ী মনে করা হয় যে কর্মীদের চাকরির নিশ্চয়তা বিধান করা হলে তা কর্মীদের মধ্যে প্রতিষ্ঠানের সম্পর্কে আগ্রহ এবং উদ্দীপনা সৃষ্টি করে। প্রতিষ্ঠানের কর্মীদের মনে যে কোনো সময় চাকরি চলে যাওয়ার ভয়, উদ্বেগ এবং উৎকণ্ঠা যদি বাসা বাঁধে, তবে তার পক্ষে আগ্রহের সাথে কাজ করা সম্ভব না। এজন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানে তার যোগ্য কর্মচারীর চাকরি স্থায়ী করার কথা বলা হয়েছে নীতিতে। উদ্যোগের নীতি, প্রিন্সিপাল অফ ইনিশিয়েটিভ। প্রতিষ্ঠানের সকল পর্যায়ের ব্যবস্থাপক স্ব কর্মক্ষেত্রে যাতে উদ্যোগী হতে পারে, নিজের কাজের উন্নয়ন বিষয়ে ভাবতে পারে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার সুযোগ সৃষ্টিকেই ব্যবস্থাপনার উদ্যোগের নীতি বলে। অর্থাৎ একজন কর্মী যখন কোনো একটা কাজ করতে যাবে, সেক্ষেত্রে তাদের কাজ করার ক্ষেত্রে কিছু স্বাধীনতা দিতে হবে, যাতে করে সে ওই কাজটা সম্পাদনের জন্য নিজে থেকেই উদ্বুদ্ধ হয় এবং একটা সহজ পদ্ধতি বের করতে পারে এই কাজটা করার জন্য। এটা হচ্ছে উদ্যোগের নীতি। এরকম স্বাধীনতা পেলে দেখা যায় যে সে নিজের কাজে যেমন আগ্রহী হবে, স্বতঃস্ফূর্তভাবে কাজ করবে এবং ওই কাজ সম্পাদন করার জন্য আরো সহজ কোনো পদ্ধতি আবিষ্কার করবে এবং সে প্রতিষ্ঠানের সাথে নিজেকে
এক প্রতিষ্ঠানের প্রতি তার আনুগত্য বাড়বে এবং একাত্মতা বোধ করবে প্রতিষ্ঠানের প্রতি। এছাড়া রয়েছে একতাই বল, একতাই বল। প্রিন্সিপাল অফ ইউনিটি ইজ স্ট্রেংথ। এই নীতির মূল কথা হলো যে প্রতিষ্ঠানের কর্মরত সকল ব্যক্তি, বিভাগ, উপবিভাগ সর্বাবস্থায় ঐক্যবদ্ধ থেকে পারস্পরিক সহযোগিতায় কর্মকাণ্ড পরিচালনার যে নীতি সেটা হচ্ছে একতাই বল নীতি। প্রত্যেকটা বিভাগ, উপবিভাগ এবং ব্যক্তি সকলেই যদি বিভাগীয় লক্ষ্য অর্জনে স্ব ক্ষেত্রে পারস্পরিকভাবে ঐক্যবদ্ধ থাকে তাহলে দেখা যায় যে সামগ্রিকভাবে প্রতিষ্ঠানের মূল লক্ষ্য অর্জন করা সহজ হয়। যদি সব ক্ষেত্রে ঐক্য, সমঝোতা এবং সহযোগিতা না থাকে তবে পারস্পরিক বিরোধ, অনৈক্য এবং অসহযোগিতা সেখানে প্রকট হয়ে দেখা যায়। তাই সব বিভাগ, উপবিভাগ এবং ব্যক্তির ভিতরে একতাবদ্ধ করে প্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে মূল লক্ষ্যে এগিয়ে নেওয়ার জন্য একতাই বল নীতিটা গুরুত্বপূর্ণ। হেনরি ফেউল এই 14টা নীতি উল্লেখ করেন তার গ্রন্থে, যেটা ধরে নেওয়া হয় যে সব ক্ষেত্রে পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা সকল ক্ষেত্রে নীতিগুলো প্রযোজ্য এবং এই জন্য এগুলোকে বলা হয় সার্বজনীন নীতি। তবে এছাড়াও কিছু নীতি রয়েছে যেগুলো ব্যবস্থাপনার নীতি হিসাবে প্রতিষ্ঠিত। যেমন নমনীয়তার নীতি, ভারসাম্যের নীতি, ব্যতিক্রমের নীতি। নমনীয়তার নীতি হলো প্রিন্সিপাল অফ ফ্লেক্সিবিলিটি, যেটাকে বলা হয় যে ব্যবস্থাপনা হলো সমাজ বিজ্ঞানের একটা শাখা। ব্যবস্থাপনা যে কার্যপরিবেশের ভিতর দিয়ে পরিচালিত হয় সেটা একটা সামাজিক প্রতিষ্ঠান বা সমাজে প্রতিষ্ঠিত যে কোনো প্রতিষ্ঠান এটা হতে পারে। সমাজ যেহেতু পরিবর্তনশীল, ফলে দেখা যায় যে একই সাথে ব্যবস্থাপনার ধারাও পরিবর্তিত হতে থাকে। তো চিন্তা, কাজ এবং পদ্ধতিতে প্রয়োজনে পরিবর্তন এনে প্রচেষ্টাকে লক্ষ্যভিমুখী করা, এই নীতিটাই হলো নিয়মানুবর্তিতা নীতি। অর্থাৎ যে সময় যে নিয়ম প্রযোজ্য বা যে পরিবর্তন প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী ব্যবস্থাপনাকে প্রয়োগ করা। এরপরে আছে ভারসাম্যের নীতি। একটা প্রতিষ্ঠানে যে বিভাগ, উপবিভাগ এবং ব্যক্তি রয়েছে তাদের মধ্যে সমন্বয় সাধন করে সমানতালে এগিয়ে যাওয়ার যে সামর্থ্য সৃষ্টি, এটাকে বলা হচ্ছে ভারসাম্যের নীতি। যদি প্রত্যেকটা বিভাগের এবং উপবিভাগের যে কাজগুলো আছে সেগুলো ভারসাম্যপূর্ণ না হয় তাহলে সামগ্রিক প্রতিষ্ঠানে ভারসাম্যহীনতার সৃষ্টি হয়। এছাড়া রয়েছে ব্যতিক্রমের নীতি। দেখা যায় যে একটা প্রতিষ্ঠানে ব্যবস্থাপক কোন দিকে অধিক দৃষ্টি দিবে। ব্যবস্থাপককে বিভিন্ন বিষয়ে সবসময় ব্যস্ত থাকতে হয়, কাজে সব বিষয়ে তাকে সমান দৃষ্টি রেখে চলা সম্ভব না। এক্ষেত্রে যে কাজগুলি জটিল বা যেখানে ব্যতিক্রম অবস্থার সৃষ্টি হতে পারে সেই বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিয়ে সেই জায়গাটাতে দৃষ্টি দেওয়া এবং ব্যবস্থাপনা কাজ পরিচালনা করা যেখানে বেশি গুরুত্বপূর্ণ সেই জায়গাটাতে গুরুত্ব দেওয়ার যে নীতি সেটা হচ্ছে ব্যতিক্রমের নীতি। তো এগুলো ছিল আমাদের ব্যবস্থাপনার মূলনীতি। বলা হয়ে থাকে যে এই নীতিগুলো মোটামুটি সকল ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য। ব্যক্তি থেকে প্রতিষ্ঠান বা রাষ্ট্র পরিচালনায় সব ক্ষেত্রে সমানভাবে এই নীতিগুলো প্রযোজ্য। ব্যবস্থাপনাকে যে সার্বজনীন বলা হয় এটার একটা কারণ যে এই নীতিগুলো প্রায় সব ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য। ব্যবস্থাপনার ক্ষেত্রে মনীষীদের অবদান। ব্যবস্থাপনায় যে মনীষীরা বিভিন্ন সময় অবদান রেখে গেছেন তাদের সম্পর্কে বলতে গেলে আমরা যদি শুরু থেকেই বলি
যে প্রথম দিকে ব্যবসায়ীগুলো তেমন জটিল কোনো বিষয় ছিল না, এবং এই ব্যবসায় পরিচালনা করতে গিয়ে বা প্রতিষ্ঠান বা দল পরিচালনা করতে গিয়ে তেমন একটা অসুবিধার সম্মুখীন মানুষ হয়নি। তখন মূলত ব্যবস্থাপনাগুলো আলাদা কোনো বিষয় হিসেবে বিবেচিত হতো না, এবং এই ব্যবস্থাপনার বিষয়গুলো ছিল সভ্যতা ভিত্তিক। যেমন দেখা যায় যে ব্যাবিলন সভ্যতাকালে রাজা হাম্বুরাবি, চৈনিক সভ্যতাকালে সানজু, ভারতীয় সভ্যতায় কৈটিল্য, গ্রিক সভ্যতায় সক্রেটিস বা অ্যারিস্টটল, এছাড়া মধ্যযুগে মুসলিম শাসকদের ভিতরে আল ফারাবি, ইমাম গাজ্জালি ইত্যাদি লেখকরা রাষ্ট্রীয় প্রশাসন পরিচালনায় কিভাবে দক্ষতার সাথে করা যায় সে বিষয়ে এবং একজন ব্যবস্থাপকের কী গুণ বা থাকা দরকার, কী কী দোষ পরিত্যাগ করা উচিত এই বিষয়ে লেখালেখি করেছেন। মধ্যযুগের শেষের দিকে এসে লুকা পেসিওলি, স্যার থমাস মোর, নিকোলো ম্যাকিয়াভেলি, অ্যাডাম স্মিথ এরকম কিছু মনীষী, এবং পরবর্তীতে রবার্ট ওয়েন, চার্লস বেবেজ মনীষী ব্যক্তিরা ব্যবস্থাপনা উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কিন্তু সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি থেকে অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে এই সময় যে শিল্প বিপ্লবটা ঘটে, শিল্প বিপ্লবের ফলে যেটা হয় যে বড় বড় প্রতিষ্ঠান তৈরি হয়, এবং দেখা যায় যে একজন ব্যবস্থাপককে হাজার হাজার কর্মচারীদের নিয়ন্ত্রণ করতে হয়। তো এই নিয়ন্ত্রণ করতে গিয়ে যে জটিল অবস্থা তৈরি হয়, সেই অবস্থা উত্তরণের জন্য তারা কাজ করতে গিয়ে বিভিন্ন ধরনের পদ্ধতি আবিষ্কার করেন এবং এই সম্পর্কিত বিভিন্ন ধরনের গবেষণা করে থাকেন, এবং পরবর্তীতে এগুলো দর্শন হিসেবে প্রতিষ্ঠিত হয়। এরকম কিছু ব্যক্তিত্ব যেমন হেনরি ফেওল, এফ.ডব্লিউ. টেলর, এইচ.এল. গ্রান্ট, ফ্রাঙ্ক গিলব্রেথ, লিলিয়ান গিলব্রেথ, হুগো মনস্টারবার্গ, অলিভার শেলডন, এলটন মেও, চেস্টার আই বার্নার্ড এর প্রমুখের নাম উল্লেখযোগ্য। তাদের গবেষণা চিন্তা এবং ব্যবস্থাপনাকে একটা সমৃদ্ধ এবং গৌরবময় স্বাস্থ্যের পর্যায়ে উপনীত করেছে। তো এরকম বিশেষ ব্যক্তিদের ভেতরে আমরা দুজন ব্যবস্থাপনার জনককে নিয়ে আলোচনা করব। একজন হলো এফ.ডব্লিউ. টেলর। এফ.ডব্লিউ. টেলরকে বলা হয় বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। এই ভদ্রলোক মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় 1856 সালে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে তার আইনজীবী হওয়ার ইচ্ছা ছিল, এজন্য তিনি হার্ভার্ড ইউনিভার্সিটিতে ভর্তি হন, কিন্তু তার ক্ষীণ দৃষ্টিশক্তির কারণে তিনি তার পড়ালেখা শেষ করতে পারেননি। তবে 1878 সালে, প্রথমত 1875 সালে সে একটি ট্রেনিং ইনস্টিটিউটে প্যাটার্ন প্রস্তুতকারী মেকানিকের কাজ শেখার জন্য শিক্ষানবিশ হিসেবে জয়েন করেন, এবং 1878 সালে তিনি মিডভেল স্টিল কোম্পানিতে মেকানিক হিসেবে কাজে যোগদান করেন। পরবর্তীতে তার নিজের দক্ষতা, প্রতিভা এবং প্রজ্ঞার বলে 1884 সালে মাত্র 28 বছর বয়সে তিনি ওই কোম্পানির প্রধান প্রকৌশলী পদে উপনীত হন। তবে তিনি সান্ধ্যকালীন একটা কোর্সের মাধ্যমে প্রকৌশলী হিসেবে একটি সার্টিফিকেট অর্জন করেন। 1890 সালে তিনি মিডওয়েল কোম্পানি থেকে ইস্তফা দেন এবং 1900 সাল পর্যন্ত কনসাল্টিং ইঞ্জিনিয়ার হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন। জীবনের বাকি সময়গুলোতে তিনি বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বের উদ্ভাবন, বিভিন্ন প্রতিষ্ঠানে তার চিন্তাভাবনার প্রয়োগ, অবৈজ্ঞানিক পরামর্শক হিসেবে দায়িত্ব পালন এবং নতুন ধারণার প্রবক্তা হিসেবে কাজ করে যান। 1915 সালে এই মনীষীর মৃত্যু হয়। এই ফ্রেডারিক উইন্সলো টেলর সাধারণ শিক্ষানবিশ থেকে প্রকৌশলী হওয়া পর্যন্ত তিনি দীর্ঘ 2 যুগ ধরে দায়িত্ব পালন করেছেন।
এতে তার কাছে শিল্প প্রতিষ্ঠানের কর্মরত শ্রমিকদের বিভিন্ন ধরনের সমস্যা তার চোখে ধরা পড়ে, এবং এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় এ নিয়ে তিনি বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে সঠিক কার্যপদ্ধতি আবিষ্কার করেন, এবং তার গবেষণার বিষয়গুলো বা ফলাফলগুলোকে তিনি একটি একটি গ্রন্থে লিপিবদ্ধ করেন, যেটার নাম ছিল দ্য প্রিন্সিপালস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। এটা অত্যন্ত প্রসিদ্ধ একটা গ্রন্থ। এছাড়াও তিনি শপ ম্যানেজমেন্ট, এপিস, রেট সিস্টেম, দ্য গসপেল অফ এফিসিয়েন্সি ইত্যাদি বিভিন্ন গ্রন্থ তিনি লেখেন, যা তার দর্শনকে পরবর্তী গবেষণার বিষয়বস্তু এবং তার স্থায়ী রূপ পরিগ্রহে সহায়তা করেছে। তিনি তার চিন্তাধারায় বৈজ্ঞানিক ব্যবস্থাপনার একটা মানসিক বিপ্লব হিসেবে চিহ্নিত করেন, যেটা গতানুগতিক যে ব্যবস্থাপনা পদ্ধতি সেটা থেকে ছিল একদমই আলাদা। তিনি ব্যবস্থাপনার 4টি নীতি নির্দেশ করেন। 4টি নীতি ছিল: প্রথম নীতি, যে গতানুগতিক বা চিরাচরিত যে পদ্ধতি, যেটাকে টিপসই পদ্ধতি বলা হতো, তার পরিবর্তে বৈজ্ঞানিক পদ্ধতি কাজে লাগানো। টেলর তার গবেষণা কর্মের মধ্যে দিয়ে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার 2টা দিককে চিহ্নিত করেন, যেটা গুরুত্বপূর্ণ দেওয়া দরকার। একটা হচ্ছে মানবিক দিক এবং আরেকটা বস্তুগত দিক বা কারিগরি দিক। আচ্ছা, তো মূল নীতি যেটা বলছিলাম, যে 4টি নীতির কথা বলেছেন, যে গতানুগতিক বা হাতুড়ে পদ্ধতি পরিহার করে মানুষের প্রত্যেকটা কাজে বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করা, বৈজ্ঞানিক উপায়ে কর্মী নির্বাচন, প্রশিক্ষণ এবং তাদের উন্নয়ন সাধন করা, সৌহার্দ্যপূর্ণ শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক, এবং 4 নম্বর যে নীতিটা ছিল সেটা হচ্ছে যে দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে সুষ্ঠু বন্টন। এছাড়া গবেষণা এবং কর্মপদ্ধতির উন্নয়নের জন্য তিনি বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করেন, যেগুলোর ভিতরে ছিল যে কোনো একটা কাজ করতে গিয়ে ঠিক এটাকে বলা হয় যে আদর্শ মান নির্ধারণ, বেঞ্চমার্কিং, যে একটা কাজ করতে গেলে ঠিক কতটুকু সময় ওই কাজটা করা, সর্বনিম্ন কত সময় এই কাজটা করা সম্ভব, বা কত সময় দরকার বা কি গতির দরকার, কি পরিমাণ কাজ করলে কর্মীরা ক্লান্ত হয়ে যাবে। এজন্য তিনি বিভিন্ন পরীক্ষা করেন, যেগুলো ছিল সময় নিরীক্ষা, গতি নিরীক্ষা, ক্লান্তি নিরীক্ষা, কার্যভিত্তিক সংগঠন, কলকব্জ এবং যন্ত্রপাতির সুনির্দিষ্ট মান প্রতিষ্ঠা, তারপর শ্রমিকদের জন্য নির্দেশ কার্ড প্রদান, পার্থক্যমূলক ঠিকা হার প্রণয়ন এবং প্রত্যেকটা কাজের জন্য বোনাস পদ্ধতি প্রবর্তন। এই ধরনের বিভিন্ন তিনি বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করেন এবং এগুলোর কার্যকারিতা সম্পর্কে তার গ্রন্থে তিনি এগুলো উপস্থাপন করেন, যেগুলো বর্তমানে ব্যবস্থাপনার ক্ষেত্রে এই বিষয়গুলো গুরুত্বের সাথে ব্যবহার করা হচ্ছে। এছাড়া আরেকজন মনীষীর কথা গুরুত্বপূর্ণ, এই ভদ্রলোকের নাম হলো হেনরি ফেওল। আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয় হেনরি ফেওলকে। ব্যবস্থাপনা চিন্তার জগতে সবচেয়ে খ্যাতিমান ইউরোপীয় যে পণ্ডিত, তিনি হলেন হেনরি ফেওল। 1841 সালে তিনি তুরস্কের ইস্তাম্বুলে জন্মগ্রহণ করেন। 1847 সালে মাত্র 6 বছর বয়সে তিনি বাবা মার সঙ্গে ফ্রান্সে পাড়ি যান এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করেন। 1860 সালে তিনি একটি প্রতিষ্ঠানে খনি প্রকৌশলী হিসেবে নিয়োজিত হন। 1888 সালে তিনি প্রতিষ্ঠানের খ্যাতনামা যে ব্যবস্থাপনা পরিচালক পদে তিনি পদোন্নতি পান। তার দায়িত্ব গ্রহণকালে এই প্রতিষ্ঠানটি ছিল প্রায় দেউলিয়া পর্যায়ে এবং পরবর্তীতে 1918 সালে তিনি যখন এই প্রতিষ্ঠান থেকে অবসর নেন, তখন তিনি প্রতিষ্ঠানটিকে তার আগের অবস্থান থেকে অনেক উন্নত অবস্থানে নিয়ে যেতে সমর্থ হন। তো শুরু থেকে তিনি ছিলেন প্রকৌশলী,
এফডব্লিউ টেলর প্রথমে শিক্ষানবিশ হিসেবে জয়েন করেন, ফলে দেখা যায় যে তার যে বৈজ্ঞানিক বা পরীক্ষা নিরীক্ষাগুলো ছিল কর্মের সাথে সরাসরি সংশ্লিষ্ট। আর হেনরি ফিওল প্রথম অবস্থায় তিনি একটা প্রশাসনিক পদে ছিলেন, ফলে দেখা যায় যে এই পদ থেকে তিনি কিভাবে প্রশাসনের কাজগুলোকে সহজভাবে পরিচালনা করা যায় তার উপায় নির্ধারণে তিনি সচেষ্ট হন। তো তার যে দর্শন সেটাকে বলা হয় প্রশাসনিক ব্যবস্থাপনা। ফিওল প্রদত্ত ব্যবস্থাপনার তত্ত্ব সর্বপ্রথম এবং পূর্ণাঙ্গ উপস্থাপিত তত্ত্ব। তার বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত তত্ত্ব প্রমাণ সিদ্ধ উপাদান, কার্যক্রম এবং যাবতীয় যে কলাকৌশল ব্যবস্থাপনার ক্ষেত্রে সেগুলোকে অন্তর্ভুক্ত করেছে। 1925 সালে এই ভদ্রলোক মৃত্যুবরণ করেন। ব্যবস্থাপনা উন্নয়নে 20 শতকের শুরুতে যে কজন ব্যক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তার মধ্যে হেনরি ফিওলের নাম সবিশেষ উল্লেখযোগ্য। ব্যবস্থাপনা বিষয়ে তার যে অবদানগুলো রয়েছে তার প্রধান অবদান হচ্ছে তিনি ব্যবস্থাপনাকে একটি শাস্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করেন। ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি ইত্যাদির মতো ব্যবস্থাপনা যে একটি শাস্ত্র, এই বিষয়টি তিনি প্রথমে জনসমক্ষে তুলে ধরেন। তিনি প্রথমে প্রতিষ্ঠা করেন যে ব্যবস্থাপনা জ্ঞানের একটি পৃথক শাখা, এটি সর্বত্র গ্রহণযোগ্য একটা পূর্ণাঙ্গ তত্ত্ব এবং কলেজ বিশ্ববিদ্যালয় পাঠ্যক্রমে ব্যবস্থাপনা শিক্ষা বিষয়ে অন্তর্ভুক্ত করা সম্ভব। এই জন্যই তিনি ব্যবস্থাপনার কাজ, মূলনীতি, শিল্প প্রতিষ্ঠানের কার্যক্রম, ব্যবস্থাপনায় দায়িত্ব এবং কর্তব্য এই বিষয়গুলোতে বিশেষভাবে আলোচনা করেছেন। সার্বজনীন এবং প্রয়োগযোগ্য বিষয় হিসেবে তিনি ব্যবস্থাপনাকে তুলে ধরেন। হেনরি ফিওলি সর্বপ্রথম বলেন যে এটি শুধুমাত্র ব্যবসায় প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত না, এটি পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা সব ক্ষেত্রেই প্রয়োগযোগ্য একটি শাস্ত্র। যদিও 2000 বছর আগে গ্রিক দার্শনিক সক্রেটিস ব্যবস্থাপনাকে সার্বজনীনতার দৃষ্টিকোণ থেকে দেখেছিলেন, ফিওল তার লেখনীর মাধ্যমে বিষয়টাকে প্রতিষ্ঠা করেন। তিনি শিল্প প্রতিষ্ঠানের কাজগুলোকে নির্ধারণ করেন। শিল্প প্রতিষ্ঠানের পরিচালিত যে কাজগুলো তিনি সেগুলোকে 6 ভাগে ভাগ করেন, যেমন কারিগরি সংক্রান্ত কাজ, বাণিজ্যিক সংক্রান্ত কাজ, অর্থ সংক্রান্ত কাজ, নিরাপত্তা সংক্রান্ত, হিসাব রক্ষণের কাজ এবং ব্যবস্থাপনা বিষয়ের কাজগুলোকে তিনি আলাদা করেন। এই 6টি ভাগে ভাগ করেন। ব্যবস্থাপনা প্রক্রিয়ার কাজ বা উপাদানগুলোকে নির্দিষ্ট করুন। ব্যবস্থাপনার কাজ কি এবং পরবর্তী সময় ব্যবস্থাপনা বিশারদগণ ব্যাপক যে চিন্তা এবং গবেষণা যেগুলো করেন তা কিন্তু এই হেনরি ফিওল প্রদর্শিত ব্যবস্থাপনার 5টি যে মূল কাজ সেগুলোর উপর ভিত্তি করেই বিবেচিত হয়ে এসেছে। তিনি বলেছেন যে টু ম্যানেজ is to forecast and plan, to organize, to command, to coordinate and to control, এই 5টি মূল কাজের কথা তিনি বলেন। পরবর্তীতে দেখা যায় যে অন্যান্য যে গবেষণাবিদরা যারা আসেন তারা এই ব্যবস্থাপনার 5টি কাজগুলির উপরে গবেষণা করে ব্যবস্থাপনাকে আরো সমৃদ্ধ করেছেন। এছাড়া ব্যবস্থাপনার যে মূলনীতি, আমরা 14টির কথা এর আগে আলোচনা করেছি, এই মূলনীতি হেনরি ফিওল কর্তৃক প্রবর্তিত। এছাড়া তিনি আরো যে অবদান রাখেন সেটা হলো প্রতিটা কাজে ব্যবস্থাপনার দায়িত্ব সম্পর্কে আলোকপাত এবং ব্যবস্থাপকের গুণ সম্পর্কিত নির্দেশনা। এছাড়া তিনি গবেষণা ধর্মী প্রতিষ্ঠান গঠন এবং তার যে তত্ত্ব সেটি একটা দর্শন হিসেবে প্রতিষ্ঠার জন্য তিনি বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করেন, যেমন প্রশাসনিক শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা। তিনি তার প্রশাসনিক তত্ত্বের উন্নয়নের জন্য সেন্টার অফ অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাডিজ প্রতিষ্ঠা করেন, যেখানে তিনি লেখক, দার্শনিক, বিভিন্ন প্রকৌশলীদেরকে, বিভিন্ন পেশার লোকদের নিয়ে সাপ্তাহিক সভার ব্যবস্থা করেন এবং এগুলোতে তিনি সভাপতি হিসেবে তার অবদান রাখেন, যেটা তার ফিওলবাদ যে তত্ত্ব এটা প্রতিষ্ঠায় সহায়তা করে। এছাড়া তত্ত্বের প্রসারে তিনি বিভিন্ন ধরনের প্রচারণামূলক অনুষ্ঠান
করে থাকেন। যেমন 1923 সালে ব্রাসেলসে অনুষ্ঠিত প্রশাসনিক বিজ্ঞানের উপর অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক কংগ্রেসে তিনি নেতৃত্বে স্থানীয় ভূমিকা রাখেন। এছাড়া 1924 সালে জাতিসংঘের অধিবেশনে শান্তি প্রতিষ্ঠায় প্রশাসনিক তত্ত্বের গুরুত্বের উপরে তিনি বক্তৃতা প্রদান করেন। হেনরি ফেউল ব্যবস্থাপনা বিষয়কে যেভাবে বুঝিয়েছিলেন, যেভাবে এটাকে শাস্ত্র হিসেবে চিন্তা এবং প্রতিষ্ঠা করেছেন, সবার জন্য উপযোগী শাস্ত্র এবং পাঠ্য বিষয় হিসেবে দাঁড় করেছেন, সেজন্য তার এই অবদানের জন্য ইতিহাসে তাকে আধুনিক ব্যবস্থাপনা তত্ত্বের জনক এবং প্রশাসনিক ব্যবস্থাপনা তত্ত্বের জনক হিসেবে তুলে ধরেছে। একজন আদর্শ ব্যবস্থাপকের কি কি দক্ষতা বা যোগ্যতা থাকা প্রয়োজন? হেনরি ফেউল একজন আদর্শ ব্যবস্থাপকের কি কি যোগ্যতা থাকা প্রয়োজন, কি কি দক্ষতা থাকা প্রয়োজন, সেই বিষয়গুলো উল্লেখ করেন। তার ভিতর প্রথমত ছিল কারিগরি দক্ষতা, মানবীয় দক্ষতা, এটাকে আমরা আন্তর্জাতিক দক্ষতা বলতে পারি, ধারণাগত দক্ষতা বা কল্পনা বিষয়ের দক্ষতা, সমস্যা অনুধাবনের দক্ষতা। যারা ব্যবস্থাপক হিসাবে তাদের ক্যারিয়ার গড়ে তুলতে চায় তাদের অবশ্যই জানা থাকা দরকার যে একজন আদর্শ ব্যবস্থাপকের কি কি দক্ষতা থাকা প্রয়োজন। ব্যবস্থাপনা সম্পর্কিত যে তথ্য ধারণা, সেই ধারণার পাশাপাশি তার এই দক্ষতাগুলো থাকা দরকার। প্রতিটা কাজ সম্পাদনে যে পদ্ধতি, কৌশল বা যন্ত্রপাতি ব্যবহার করা হয় তা সঠিকভাবে ব্যবহার করতে পারা হচ্ছে কারিগরি দক্ষতার সাথে সম্পর্কিত। কোনো যন্ত্রপাতি ব্যবহারের জ্ঞান যেমন কারিগরি দক্ষতা, তেমন কোম্পানির হিসাব সংরক্ষণ, অর্জিত পত্র তৈরি, হিসাব নিরীক্ষা এই সম্পর্কিত যে জ্ঞান, সেটাও কারিগরি দক্ষতার আওতাধীন। এছাড়া মানবীয় দক্ষতা দরকার, মানুষের সাথে মিশতে পারার এবং মানুষকে উদ্বুদ্ধ করে, উৎসাহিত করে কোনো একটা কাজ তার দ্বারা আদায় করে নেওয়া, এটা হচ্ছে মানবীয় দক্ষতা বা যেটা আন্তঃব্যক্তিক দক্ষতা বলা হয়। ব্যবস্থাপনার মূল কাজ মানুষকে পরিচালনা করা, ফলে দেখা যায় যে প্রতিষ্ঠানের ভেতরে বাইরে বিভিন্ন মানুষের সঙ্গে একজন ব্যবস্থাপককে মিশতে হয়, মত বিনিময় করতে হয়, তাদের প্রত্যাশা এবং সমস্যা বুঝতে হয়, তাদের মনের উপর প্রভাব সৃষ্টি করে তাদের দিয়ে কাজটা আদায় করে নিতে হয়। ফলে একজন ব্যবস্থাপকের অবশ্যই মানবিক দক্ষতা বা আন্তর্জাতিক যে দক্ষতা থাকা দরকার, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এছাড়া রয়েছে ধারণাগত বা কল্পনা বিষয়ক দক্ষতা। ভবিষ্যৎ অবস্থা, এটাকে বলা হয় ফরকাস্টিং। ভবিষ্যৎ অবস্থা বা পরিস্থিতি সম্পর্কে আগাম ধারণা করতে পারার সামর্থ্যকেই বলা হয় ধারণাগত দক্ষতা। এটা পরিকল্পনা গ্রহণ, পূর্বানুমানের সাথে সম্পৃক্ত। সঠিকভাবে যদি পূর্বানুমান করা যায়, তাহলে তার উপর ভিত্তি করে পরিকল্পনা এবং ব্যবস্থাপনার পর্যায়ক্রমিক যে অন্যান্য কাজগুলো, সেগুলো সঠিকভাবে সম্পাদন করা সম্ভব। তো প্রথমে ধারণাগত যে দক্ষতা, এটাতেই ভুল যদি থাকে, তাহলে পরবর্তীতে দেখা যায় যে ব্যবস্থাপনার সব কাজগুলি ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। তো এটা একটা গুরুত্বপূর্ণ একটি দক্ষতা। দেখা যায় যে আগাম কোনো বিষয়ে ধারণা করতে পারাই শুধু নয়, ওই অবস্থায় কি ধরনের কাজে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করলে সর্বোচ্চ সুফল লাভ করা যাবে, এই বিষয়ে ধারণা করতে পারাও এই দক্ষতার অন্তর্ভুক্ত। প্রয়োজনীয় নীতি কৌশল নির্ধারণ, দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ, গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়,
উচ্চ পর্যায়ের ব্যবস্থাপককে, ফলে দেখা যায় যে এই পর্যায়ে নির্বাহী যারা থাকে তাদের এই ধরনের দক্ষতার প্রয়োজন হয়ে পড়ে। এছাড়া রয়েছে সমস্যা অনুধাবনের দক্ষতা। কোনো সমস্যা এবং এর প্রকৃতি দ্রুত আঁচ করতে পারার সামর্থ্যকেই সমস্যা অনুমানের দক্ষতা বলা হয়। একটা প্রতিষ্ঠান চালাতে ব্যবস্থাপককে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয়। তো শুরুতেই যদি এই বিষয়ে সংশোধন করে নেওয়া সম্ভব হয় তাহলে পরবর্তীতে বড় ধরনের সমস্যা তৈরি হয় না। একজন ডাক্তার যদি রোগকে শুরুতেই সঠিকভাবে শনাক্ত করতে পারে তবে দেখা যায় যে রোগ নিরাময়ে তার সবচেয়ে বড় ভূমিকা রাখে। একজন ব্যবস্থাপকের ক্ষেত্রেও তেমনি প্রতিষ্ঠানের সমস্যাগুলো দ্রুত শনাক্ত করতে হয় এবং এই যে দ্রুত শনাক্ত করার পর যে দক্ষতা, এটা একটা গুরুত্বপূর্ণ দক্ষতা যা পরবর্তী করণীয় নির্ধারণে তাকে বিশেষভাবে সহায়তা করে থাকে। এটা যদি আমরা ছকের মতো দেখাই ম্যাট্রিক্স পদ্ধতিতে, তাহলে আমরা এটাকে এভাবে দেখাতে পারি যে ব্যবস্থাপনার আমাদের 3টি স্তর রয়েছে। আমরা জানি ব্যবস্থাপনার 3টি স্তরের কথা আগে বলি, যে ব্যবস্থাপনার 3টি স্তর, এটাকে আমরা পিরামিডের মতো করে দেখাই। এটা হচ্ছে উচ্চ স্তরের ব্যবস্থাপনা, মধ্য স্তরের ব্যবস্থাপনা এবং এটা হচ্ছে নিম্ন স্তরের ব্যবস্থাপনা। ব্যবস্থাপনায় নিয়োজিত বিভিন্ন ব্যক্তিবর্গ রয়েছে, প্রত্যেকের কাজের গুরুত্ব এবং কাজের সীমা একই রকম নয়। এই কাজের ভিন্নতার ভিত্তিতে এটাকে আমরা 3 ভাগে ভাগ করেছি: উচ্চ স্তরের ব্যবস্থাপনা, মধ্য স্তরের এবং নিম্ন স্তরের। উচ্চ স্তরে যে ব্যবস্থাপনা, এখানে থাকে প্রতিষ্ঠানে যারা মূল নীতি নির্ধারণ করে, লক্ষ্য নির্ধারণ করে, কৌশল গ্রহণ করে, দীর্ঘমেয়াদী কৌশল, এই ধরনের বিষয়ের সাথে যারা সংশ্লিষ্ট তারা হচ্ছে উচ্চ স্তরের ব্যবস্থাপক। এখানে থাকে হচ্ছে পরিচালনা পর্ষদের যে সচিব, এছাড়া জেনারেল ম্যানেজিং ডিরেক্টর, এছাড়া অনেক সময় জেনারেল ম্যানেজারও এই পর্যায়ে থাকতে পারে। মধ্য স্তরে যে ব্যবস্থাপকরা থাকে তারা হচ্ছে উচ্চ স্তরের ব্যবস্থাপকরা যে মূল নীতি নির্ধারণ করে, যে উদ্দেশ্য প্রতিষ্ঠা করে, দেখা যায় যে সেটাকে বাস্তবায়ন করার জন্য তারা পরিকল্পনা গ্রহণ করে এবং এর জন্য প্রয়োজন উপায় উপকরণগুলো সংগ্রহ করে। এবং মধ্যস্তরের ব্যবস্থাপকদের কাজ সেটা হচ্ছে উচ্চ স্তরের যে নির্দেশনা সেটা নিম্ন স্তরের যে ব্যবস্থাপক আছে তাদের দ্বারা সম্পাদন করা এবং এদের দুই পক্ষের ভিতরে যোগাযোগ রক্ষা করা। নিম্ন স্তরের যে ব্যবস্থাপক যারা আছে, মধ্য স্তরের যে ব্যবস্থাপক আছে তার ভিতরে রয়েছে বিভিন্ন বিভাগের ব্যবস্থাপকরা, এরিয়া ম্যানেজার, এই ধরনের ব্যবস্থাপকরা মধ্য স্তরের ব্যবস্থাপক। এবং নিম্ন স্তরে যারা ব্যবস্থাপক থাকে তাদের কাজ হলো মধ্য স্তরের যে পরিকল্পনা গ্রহণ করা হয় তারা সরাসরি সেই পরিকল্পনা বাস্তবায়নের সঙ্গে যারা সংশ্লিষ্ট তারা হচ্ছে নিম্ন স্তরের ব্যবস্থাপক। এই পর্যায়ে বিভিন্ন ধরনের সুপারভাইজার বা ফোরম্যানরা এই ধরনের কাজ করে থাকে। তো আমাদের প্রশ্নটা ছিল যে আমাদের যে ব্যবস্থাপকের যে দক্ষতাগুলোর কথা বলা হলো, এটা কোন স্তরের কতটুকু প্রয়োজন। এটা আমরা যদি ম্যাট্রিক্সে দেখাই, উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক, মধ্য পর্যায়ের ব্যবস্থাপক, নিম্ন পর্যায়ের ব্যবস্থাপক।
এখানে আমরা চিত্রে দেখালাম যে একজন আদর্শ ব্যবস্থাপকের যে দক্ষতাগুলি থাকা দরকার, কল্পনা বিষয়ক বা ধারণা বিষয়ক দক্ষতা, কারিগরি দক্ষতা, সমস্যা অনুধাবনের দক্ষতা এবং আন্তঃব্যক্তিক দক্ষতা। এবং পাশাপাশি আমরা দেখিয়েছি যে ব্যবস্থাপনার যে 3টি স্তর আছে, সেই 3টি স্তরের ব্যবস্থাপকদের যে কাজের ধারাগুলো, যে দক্ষতার যে স্তরে বেশি দরকার। যেমন দেখা যায় এখানে আমরা যদি এটাকে কারিগরি দক্ষতা হিসাবে ধরি, একজন উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকের কারিগরি দক্ষতা থাকা দরকার, কিন্তু তার পরিমাণ কম। সেই তুলনায় তার কল্পনা বিষয়ক যে দক্ষতা, সেই বিষয়টা এখানে অনেক বেশি বিস্তৃত। উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকদের কল্পনা বিষয়ক বা ধারণাগত যে দক্ষতা, সেটা বেশি থাকা দরকার। তেমনি পাশাপাশি দেখা যায় যে নিম্ন স্তরের একজন ব্যবস্থাপক যে, তার কিন্তু এই কল্পনা বা ধারণা বিষয়ক দক্ষতা খুব বেশি দরকার নেই, তার প্রয়োজন কারিগরি বিষয়ক দক্ষতা। অন্যদিকে মধ্য পর্যায়ের যে ব্যবস্থাপকরা রয়েছে, তাদের কিন্তু মোটামুটি কল্পনা বিষয়ক দক্ষতা এবং কারিগরি যে দক্ষতা মোটামুটি মাঝামাঝি ধরনের প্রয়োজন। এছাড়া যে সমস্যা অনুধাবনের দক্ষতা এবং আন্তঃব্যক্তিক দক্ষতা, উচ্চ পর্যায়ের যে ব্যবস্থাপক রয়েছেন তাদের কিন্তু সমস্যা অনুধাবনের দক্ষতাটা বেশি থাকা দরকার, আন্তঃব্যক্তিক দক্ষতা তাদের প্রয়োজন নেই। অন্যদিকে যে নিম্ন স্তরে যে ব্যবস্থাপকরা রয়েছে, তাদের যেহেতু সরাসরি কাজ সম্পাদন করতে হয়, লোককে নিয়ে বেশি কাজ করতে হয়, অন্যের দ্বারা কাজ আদায় করে নিতে হয়, ফলে তাদের আন্তঃব্যক্তিক দক্ষতা বেশি থাকা দরকার। সমস্যা সমাধানের যে দক্ষতা, সেটা তাদের কম পরিমাণ থাকা দরকার। একই সাথে দেখা যায় যে মধ্য পর্যায়ের যে ব্যবস্থাপকরা রয়েছে, তাদের কিন্তু এই দুই ধরনের দক্ষতাই মোটামুটি মাঝামাঝি থাকা দরকার। তো একজন যোগ্য ব্যবস্থাপক যারা তাদের এই বিভিন্ন ধরনের দক্ষতার ক্ষেত্রটা এটা চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হলো। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। যদি এই সম্পর্কিত আরো কোনো প্রশ্ন থাকে, পরবর্তী ক্লাসে সেটা আমি সমাধান করার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই, এটুকুই। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো। ধন্যবাদ।